ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে ওয়েলকাম, স্বাগত। তো আমাদের আজকের আলোচনার পর এসএলএসটি জিওগ্রাফির যে সেকশনটা যে আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। যে পার্টটা আমাদের সিলেবাসে বলা আছে, দ্যাট ইজ একদম লাস্টের আগের সেকশন, যেখানে আমরা দেখতে পাই যে কার্টোগ্রাফিক টেকনিক্স, ওর আগের যে সেকশনটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দ্যাট ইজ রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার কোন সেকশনটা? দ্যাট ইজ আমাদের যে রিলিফ ফিচার্স আছে, যেটাকে আমরা ভারতের ভূপ্রকৃতি বলি, যেটা আমরা প্রত্যেকটা পার্ট করে ব্রেক করে করে আমরা সেপারেট ওয়েতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার পার্ট হচ্ছে দ্য প্লেনস অফ ইন্ডিয়া, মানে আমরা বলতে পারি ভারতের সমভূমি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, লেটস স্টার্ট। দেখ, প্লেনস বলতে আমরা সমভূমি বলতে কি বুঝি? সমভূমির আমরা যদি বেসিক হাইটের কথা বলি, যে সমভূমি কি একটু বলে, যে সমভূমি বলতে অ্যাজ পার দ্য সিলেবাস, অ্যাজ পার দ্য বুক, আমরা বলতে পারি সমভূমি বলতে সাধারণত বোঝায় যে ভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে হতে হবে। দ্যাট ইজ আমরা বলতে পারি যে প্লেন্স রিজিয়ন, যেটাকে আমরা সমভূমিও বলতে পারি। অর্থাৎ সমভূমি বলতে কি? সমভূমি বলতে বুঝি যার হাইট 300 মিটারের কম হবে, যার উচ্চতা 300 মিটারের কম, তাকে আমি কি বলছি? সমভূমি। ওকে, তাহলে এই সমভূমি নিয়ে যারা আলোচনা করছে, আমাদের এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, দ্য নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন্স মানে কি? উত্তরের সমভূমি। তাহলে আমরা একটু এটাকে ডিটেল ওয়েতে বুঝবো। দেখো, ভারতের সমভূমির ম্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাকে গ্রিন আমাদের এখানে দ্যাট ইজ অরেঞ্জ কালার দিয়ে ইন্ডিকেশন দেখানো আছে। যে সমভূমি রিজিয়ন কোনটা? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছুটা পার্ট, পুরোটা না, দিল্লি, ইউপি পুরোটা, বিহার, আমাদের নর্থ ইস্টে আসাম আর মেঘালয়ের কিছুটা পার্ট, ওয়েস্ট বেঙ্গলকে পুরোটা হিসেবে কনসিডার করা হচ্ছে। কিসের বেসিসে? দেখ, সমভূমি তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন? ফার্স্ট আমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে, প্রথম হচ্ছে সেটা পলি বা সেডিমেন্টস, যেটা আমরা বলি। তাহলে সমভূমি তৈরি হতে গেলে আমাদের কিসের প্রয়োজন আছে? এক, আমরা যদি ফার্স্টে নোট ডাউন করে নিই, দ্যাট ইজ সেডিমেন্টস। সেডিমেন্টস বলতে কি বোঝায়? সেডিমেন্টস বলতে বোঝায় যদি পলির সঞ্চয়। তাহলে এই পলি বহন করে কে আনে? পলি বহন করে আনে নদী। তাহলে অল দ্য সেডিমেন্টস আর ক্যারিড আউট বাই হুম? ক্যারিড আউট বাই দ্য রিভার্স। তো পলি সেটাকে বহন করে আনছে। এবার এটাকে যদি সিম্পল ওয়েতে বলি, দেখো এখানে আমাদের তাহলে নদীগুলো দেখে নিই, যে কোন কোন নদী এই সমভূমি তৈরির পিছনে একটা ইম্পর্টেন্ট বা মেজর রোল প্লে করছে। দেখো, তিব্বতের মানস সরোবর লেক, যেখানটা আমরা দেখতে পাচ্ছি তিব্বতের মানস সরোবর লেক। মানস সরোবর লেক থেকে যদি আমরা দেখি, যে বোখারচু গ্লেশিয়ার থেকে আমাদের ইন্দাস রিভার বেরোচ্ছে। ইন্দাস রিভার বেরিয়ে আমাদের যে লাদাখের রিজিয়নে দেমচক ভ্যালি থেকে এন্টার করছে, তারপর জম্মু কাশ্মীর হয়ে পিওকে হয়ে আমাদের পাকিস্তানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবং এই অঞ্চলে জম্মু কাশ্মীরের আমরা যদি বলি, বেশ কিছু ইন্দাসের বা সিন্ধুর যদি উপনদীর কথা বলি, যেমন ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলেজ, এই যদি উপনদীর গুলোর কথা বলি, ট্রিবিউটারি, এরা কি করছে এই অঞ্চলে মেনলি স্পেশালি ইন পাঞ্জাব রিজিয়ন, পাঞ্জাবে কি করছে? সমভূমি গঠন করতে আমাদের হেল্প করছে। তাহলে এই উত্তরের সমভূমি গঠনের পেছনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে কি? ইন্দাস, বা যেটাকে আমরা সিন্ধু বলে থাকি। ওকে, এই সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার সিন্ধু নদীর দৈর্ঘ্য। তাহলে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের একটা, ওই ভারতের উত্তরের একটা সমভূমি হলো সিন্ধু, একটা রিভারে আমরা বললাম। আরেকটা রিভার যদি বলি গঙ্গা, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী রিজিয়ন, দেবপ্রয়াগ, ওইখান থেকে অরিজিন হয়ে আমাদের উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ডের কিছুটা ঢুকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। তাহলে আমাদের ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গলের এই অঞ্চলের সমভূমি তৈরির পিছনে রেসপন্সিবল কে? দ্যাট ইজ গঙ্গা রিভার। তাহলে আমরা যদি গঙ্গার কথাও এখানে মেনশন করে দিই, দ্যাট ইজ গঙ্গা রিভার। গঙ্গার লেন্থ কত কনসিডার করা হয়? 2525 কিলোমিটার, দ্যাট ইজ 25 কিলোমিটার হয়ে গেল। আর এই তিব্বতেরই মানস সরোবর লেকের পশ্চিম প্রান্ত, অর্থাৎ চিমাইংদুং গ্লেশিয়ার থেকে এইখান থেকে একটা নদী আসছে, যেই নদীটা তিব্বতের মধ্যে দিয়ে সাংপো নামে এসে অরুণাচল প্রদেশ হয়ে আসামের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে। আর গঙ্গার একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। তাহলে এই অঞ্চলের সমভূমি কিছুটা হলেও গঠন হচ্ছে। তাহলে এই নদীটা কি আমরা বললাম? ব্রহ্মপুত্র। দ্যাট ইজ আমরা শর্টে বিআর লিখলাম, ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্রের লেন্থ কত? 2900 কিলোমিটার। তাহলে আমরা দেখছি উত্তরে সমভূমি তৈরি করতে দুটো নদী হেল্প করছে, আমরা লিখেছি ইন্দাস, গঙ্গা, তার লেন্থ আমাদের এখানে লেখা আছে। আর উত্তর পূর্বের সমভূমি স্পেশালি ইন আসাম অ্যান্ড মেঘালয় রিজিয়ন, মেনলি আসাম রিজিয়ন। ওকে, তো সেখানে সমভূমি তৈরি করতে গঠন করছে কে? দ্যাট ইজ ব্রহ্মপুত্র, দ্যাট ইজ 2900 কিলোমিটার যার দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে বলতে পারছি যে ভারতের উত্তর এবং উত্তর পূর্বের সমভূমি তৈরির পিছনে যার ভূমিকা সব থেকে বেশি, এই তিনটে নদী, তিনটে, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র।
ওকে, তাহলে তিনটে রিভারের আমাদের বেসিক সেকশন হয়ে গেল। তাহলে এবার আমরা কিছু থিওরিটিক্যাল জিনিসে চলে আসি, দেখি। দেখো এখানে কি বলছে, দ্য প্লেনস অফ ইন্ডিয়া, যেটা আমরা বললাম 300 মিটারের কম হতে হবে যার অ্যাভারেজ এলিভেশন বা হাইট, বলছে দ্যাট টু দ্য সাউথ অফ দ্য হিমালয়। টু দ্য সাউথ অফ দ্য হিমালয় বলে একটা ছবি দেখো, আমাদের হিমালয়ের পজিশন কোথায়? আমাদের হিমালয়ের পজিশন হচ্ছে এই রিজিয়ানে, হিমালয়ের পজিশন এই রিজিয়ানে। তাহলে হিমালয়ের কোন দিকে রয়েছে? দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি বলি হিমালয়ের দক্ষিণ দিকে, আর এই সমভূমির নিচে রয়েছে আমাদের মালভূমি। তাহলে এই রিজিয়ন যে সাদা অংশটা দেখছো ওটা হচ্ছে মালভূমি বা প্লেটো। তাহলে মালভূমির উত্তরে আর হিমালয়ের দক্ষিণে, অর্থাৎ আমরা বলতে পারি ভারতের মালভূমি অঞ্চল এবং উত্তরের হিমালয় পর্বতের মধ্যবর্তী স্থানে কার অবস্থান? সমভূমির অবস্থান, যার হাইট আমরা অ্যাভারেজ এলিভেশন আমরা দেখেছি। এবার সেটাই দেখো এখানে বলছে টু দ্য সাউথ অফ দ্য হিমালয়, যেটা বললাম হিমালয়ের দক্ষিণে, অ্যান্ড টু দ্য নর্থ অফ দ্য পেনিনসুলা। নর্থ অফ দ্য পেনিনসুলা মানে কি? উপদ্বীপ। তাহলে পেনিনসুলা কথাটা বলতে কি বোঝাচ্ছে আমাদের? পেনিনসুলা বলতে আমাদের কি বোঝাচ্ছে? দ্যাট ইজ উপদ্বীপ। পেনিনসুলা কথার অর্থ হচ্ছে আমাদের উপদ্বীপ। তাহলে উপদ্বীপ বা পেনিনসুলা কাকে বলে? সিম্পল, মাথায় রাখো, একটা স্থলভাগ যখন তিন দিকে জল দিয়ে ঘেরা, আমরা কি বলতে পারি? যে আ ল্যান্ড মাস হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ অন হাউ মেনি সাইডস? 3 সাইডস। তাকে তিন দিয়ে জল দিয়ে ঘেরা, তাহলে আমরা কি বলবো? পেনিনসুলা। যদি ছবিতেও আমরা দেখি, ধরো এই যে পার্টটা ভারতের, এই যে লোয়ার পার্টটা, এদিকে হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি, এদিকে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আর নিচে হচ্ছে ইন্ডিয়ান ওশান। তাহলে একটা স্থলভাগ তিন দিকে জল দিয়ে ঘেরা, তাকে আমরা বলবো কি? পেনিনসুলা। মাথায় রেখো। তবে পেনিনসুলা লাইজ মানে অবস্থান করছে, দ্য গ্রেট প্লেন্স অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের সমভূমিকে আমরা দেখতে পাচ্ছি। দে আর ফর্মড বাই, তারা কি করে তৈরি হয়েছে? ফর্মড বাই ডিপোজিশনাল ওয়ার্কস। ডিপোজিশনাল ওয়ার্কস মানে আমি আগেও বলেছিলাম সেডিমেন্ট বা পলি ডিপোজিশন করছে। আর ডিপোজিশনাল ওয়ার্কস মানে সঞ্চয়জাত কাজ। ডিপোজিশন কথার অর্থ হচ্ছে সঞ্চয়। ডিপোজিশনাল ওয়ার্কস অফ 3 মেজর রিভার সিস্টেম, তিনটে প্রধান নদীর দ্বারা গঠিত হচ্ছে। তিনটে নদী দেখি, ইন্দাস, যেটা আমরা আগেও দেখলাম 2880 কিলোমিটার, আগের স্লাইডে আমরা দেখলাম। গঙ্গা 2525 কিলোমিটার, আগের স্লাইডে অলরেডি আমরা দেখেছি। সেম ব্রহ্মপুত্র আমরা দেখলাম 2900 কিলোমিটার। এই তিনটে নদী তৈরি হচ্ছে। দ্য ভাস্ট প্লেন্স মানে কি? বিস্তীর্ণ সমভূমি, প্রচুর বড় এরিয়া জুড়ে। দেখতেই পাচ্ছ আগের স্লাইডে আমরা দেখলাম যে কত বড় এরিয়া জুড়ে রয়েছে। দ্য ভাস্ট প্লেন্স অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের, আর অ্যালুভিয়াল ইন নেচার। অ্যালুভিয়াল মানে কি? অ্যালুভিয়াল সয়েল মানে হচ্ছে পলি মাটি। তাহলে পলি সঞ্চয় হচ্ছে, তাহলে অ্যালুভিয়াল সয়েল মানে এখানে পলি মাটির কথা বলছে। তাহলে এই অঞ্চলে বেশিরভাগ কোন মাটি দেখতে পাওয়া যায়? পলি মাটি দেখতে পাওয়া যায় ইন নেচার। অ্যান্ড দ্য ওয়েস্টার্ন মোস্ট পোর্শন ইজ অকুপাইড বাই দ্য থর ডেজার্ট। তাহলে এই অঞ্চলের পশ্চিমতম অঞ্চলটা কি আছে? থর ডেজার্ট। কোথায়? রাজস্থানে। ছবিতে দেখবো, এই দেখো এই ম্যাপের একদম পশ্চিমতম স্থান এই জায়গাটা, এটা কি হচ্ছে আমাদের? এই জায়গাটা হচ্ছে আমাদের থর ডেজার্ট। এইখানটা আমরা দেখতে পাচ্ছি কি? থর ডেজার্ট। এই জায়গাটা একদম ওয়েস্টার্ন মোস্ট পার্সন জয়সালমীর থেকে ওয়েস্টের দিকে গেলে আমরা থর ডেজার্ট পেয়ে যাবো। নেক্সট পরবর্তী স্লাইডে আমাদের বলছে, দেখো দ্য থিকনেস অফ দ্য অ্যালুভিয়াম। অ্যালুভিয়াম মানে পলি, এই যে সঞ্চয় হচ্ছে তার ম্যাক্সিমাম মানে থিকনেস মানে পুরুত্ব বা ঘনত্ব কোথায় সব থেকে বেশি দেখা যায়? ম্যাক্সিমাম কোথায়? গঙ্গা প্লেন্স বা গাঙ্গেয় সমভূমিতে। আর মিনিমাম বলে সব থেকে কম কোথায়? ওয়েস্টার্ন প্লেন্স। ওয়েস্টার্ন প্লেন্স বলতে আমরা কাকে বোঝাচ্ছি? রাজস্থানের সাইডকে বোঝাচ্ছি, ওখানে সব থেকে কম পরিমাণে লক্ষ্য করা যায়। হয়ে গেল আমাদের নেক্সট পয়েন্ট, ইন্দো গাঙ্গেটিক প্লেন। তারপরের পয়েন্ট আমরা কি দেখছি? সিন্ধু গাঙ্গেয় সমভূমি। কেন? উত্তর ভারতের সমভূমি এবং মধ্য ভারতের সমভূমির ক্ষেত্রে দুটো নদীর উপাদান গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সিন্ধু আর একটা হচ্ছে গঙ্গা। তাই এখানে আমরা আলাদা করে হেডিং করেছি সিন্ধু গঙ্গেয় বা ইন্দো গঙ্গা প্লেন বা গাঙ্গেটিক প্লেন। ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক টার্মস, আর্থসামাজিক দিক থেকে আমরা যদি বলি, তা ইন্দো গ্যাংগেটিক প্লেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন অফ ইন্ডিয়া, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্য প্লেন ইজ আ গ্রেট অ্যালুভিয়াল ক্রিসেন্ট স্ট্রেচিং ফ্রম দ্য ইন্দাস রিভার সিস্টেম ইন দ্য পাকিস্তান টু পাঞ্জাব প্লেন। মানে পাঞ্জাবের যে কথাটা বলা হচ্ছে, পাঞ্জাব তো দেখো শুধুমাত্র পাঞ্জাব তো ভারতে নেই, পাঞ্জাবের কিছুটা অংশ পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের দিকে পাঞ্জাব প্রভিন্স, আমরা যেটাকে পাঞ্জাব স্টেট বলি। তো এই যে রয়েছে, তাহলে এই অঞ্চলটা, এই সিন্ধু নদী পাকিস্তানের দিকেও সমভূমি গঠন করতে হেল্প করেছে, ভারতের দিকেও সমভূমি গঠন করতে হেল্প করেছে। তাহলে এটা কি নেচার? অ্যালুভিয়াল বা পলি মাটিতে তৈরি। কি বলছে? ক্রিসেন্ট স্ট্রেচিং। ক্রিসেন্ট মানে কি? ক্রিসেন্ট মানে হচ্ছে চাঁদোয়া বা চাঁদের মতো আকৃতি। ছবিতে আমরা দেখবো, দেখো এই সমভূমির আকৃতিটা কিরকম লক্ষ্য করবে। দেখো সমভূমির আকৃতিটা এরকম, দেখো চাঁদের মতো উঠে যাচ্ছে, ঠিক আছে? এইরকম শেপ যখন, এই চাঁদোয়ার মতো আকৃতি, ধনুকের মতো আকৃতি যখন, তাকে আমরা বলছি ক্রিসেন্ট স্ট্রেপিং, ঠিক আছে? ফ্রম ইন্দাস রিভার ইন দ্য সিস্টেম টু পাকিস্তান ইন দ্য টু দ্য পাঞ্জাব, যেটা আমরা দেখলাম। পাকিস্তান কোথায় আছে?
ইন্ডিয়া পাকিস্তানে দুটোই আছে। যে পাঞ্জাবের সেকশনটা কোথায় আমরা দেখলাম। অ্যান্ড দ্য হরিয়ানা প্লেন টু দ্য ডেল্টা অফ দ্য গঙ্গা, হরিয়ানা সমভূমি থেকে গঙ্গেয় সমভূমি, যে ডেল্টা বলতে আমাদের সুন্দরবনকে কনসিডার করা হচ্ছে। আর বাংলাদেশে এই নদীটা কি নামে গেছে, একটু আগে আমরা বললাম, বাংলাদেশে এই নদীটা পদ্মা নামে গেছে। আর আমরা যদি এখানে আলাদা করে মেনশন করে যে বাংলাদেশে পদ্মা নদীর দৈর্ঘ্য কত, তাহলে সিম্পলি আমরা বলতে পারি 356 কিলোমিটার, 356 কিলোমিটার। তারপর বলছে কি ইন্দো গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির কথা আমাদের এখানে বলছে। তাহলে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বলতে কি, ইন্দো গঙ্গা বলতে, ইন্দো গাঙ্গেটিক বলতে আমাদের বোঝাচ্ছে উত্তর এবং সেন্ট্রাল রিজিয়নের ভারতের। আর ব্রহ্মপুত্র যখন ইনক্লুড করে দিলাম, নর্থ ইস্টও আমি ইনক্লুড করে দিলাম, মানে পুরো ব্রহ্মপুত্র এরিয়াটাকে বলছে। The third geological division of India comprises the plains formed by the river Indus, Ganga and Brahmaputra. তাহলে এই যে আমাদের জিওলজিক্যাল ডিভিশন, এটা জিওলজিক্যাল মানে ভূতাত্ত্বিক বিভাগ, এটা তিনটে নদী দ্বারা গঠিত হয়েছে। ইট হ্যাজ বিন গ্র্যাজুয়ালি ফিল্ড বাই দ্য সেডিমেন্টস, গ্র্যাজুয়ালি মানে কি স্লোলি, ধীরে ধীরে। কি দিয়ে গঠিত হয়েছে, সেডিমেন্টস বা পলি দিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে পলি দিয়ে যে গঠিত হয়েছে, ব্রট বাই দ্য হিমালয়াস অ্যান্ড পেনিনসুলা রিভার। তাহলে এই নদীগুলো কোথেকে আসছে, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিনটে হিমালয় সংলগ্ন নদী থেকে আসছে, অঞ্চল থেকে আসছে। এবং যেগুলো কি রিভার, যেগুলো হচ্ছে পেনিনসুলার, দ্যাট ইজ পেনিনসুলার রিভার। পেনিনসুলার রিভার মানে কি, এখানে একটা জিনিস বলছে, হিমালয় থেকে আসছে সেই নদীগুলো দিয়ে গঠিত হচ্ছে। আর পেনিনসুলার রিভার মানে উপদ্বীপীয় অঞ্চলের নদী দিয়েও গঠিত হচ্ছে। দেখো হিমালয় থেকে যেগুলো আসছে ওগুলোকে বলা হয় পেরিনিয়াল রিভার বা নিত্যবহ নদী, সারা বছর নদীতে জল থাকছে, বরফ গলা জলে সৃষ্ট। আর পেনিনসুলার রিভার কাকে বলে, উপদ্বীপীয় নদ নদী, মানে এইখান থেকে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, লুনি, এইগুলোকে আমি বলতে পারি যে আমাদের এটা হচ্ছে দ্যাট ইজ পেনিনসুলার রিভার। এগুলো কিছু কিছু সমভূমি অঞ্চল গঠন করেছে, ব্যাপক আকারে বিস্তীর্ণ আকারে নয়। Average depth of the alluvial deposit in these plains ranges from 1000 থেকে 2000 মিটার। এই অঞ্চলে গড় গভীরতা বা থিকনেস কত দেখতে পাওয়া যায়, সঞ্চয়ের পরিমাণ 1000 থেকে 2000 মিটার। আমি আগের স্লাইডে কি বলেছিলাম, যে সমভূমি হতে গেলে মিনিমাম সাধারণত 300 মিটার হাইট হতে হবে, মানে 300 মিটারের কম হাইট হতে হবে। আর এখানে কি বলছে, এখানে বলছে যে প্লেন্স রিজিয়নের রেঞ্জ হচ্ছে 1000 থেকে 2000 মিটার, মানে এখানে পলি সঞ্চয়ের যে পরিমাণটা সেটা অত্যধিক, ঠিক আছে। তো পলি সঞ্চয়ের পরিমাণটা কি, অত্যধিক পরিমাণে পলি সঞ্চিত হয়েছে। নদীর আশেপাশের অঞ্চলে পলি বেশি সঞ্চিত হয়, সেটা নদীর দুপাশে ফ্লাড হওয়ার জন্য হতে পারে। নেক্সট, এবার আমাদের কি বলছে, বলছে টোপোগ্রাফিক্যালি দ্য প্লেন্স ইজ হোমোজেনাস। হোমোজেনাস মানে কি, হোমোজেনাস মানে হচ্ছে সমসত্ব। কোনো জিনিস যদি একই জাতীয় জিনিস দিয়ে গঠিত, বা কোনো জিনিস যদি একই জাতীয় পলি বা শিলা দিয়ে গঠিত হয়, তাকে আমরা বলতে পারি হোমোজেনাস বা সমসত্ব। ওকে, তাহলে এইখানে কিছু দেখা যাচ্ছে ফ্ল্যাট প্লেন। ফ্ল্যাট প্লেন মানে হচ্ছে প্লাবন ভূমি, নদীর তীরবর্তী অঞ্চলে, নদী থেকে সামান্য একটু দূরে অঞ্চলে দেখতে পাওয়া যায় ফ্ল্যাট প্লেন। তারপর হচ্ছে আমরা কি ব্লাফ, ছোট ছোট উঁচু ঢিবিগুলোকে ব্লাফ বলছি আমরা, যেগুলো কি করছে, নদীর ক্ষয়ের ফলে আস্তে আস্তে এই জিনিসগুলো সমভূমি সঞ্চয়ের ফলে এগুলো ডেভেলপ করে, বা নদীও প্লাবন ভূমি ভেঙে গ্রামাঞ্চলে জল ঢুকে যায় অনেক সময়। ওকে, চেঞ্জেস ইন রিভার চ্যানেল মানে নদীর যেই গতিপথে যাচ্ছিল, নদীর যদি গতিপথকে নদী পরিবর্তন করে ফেলে তাকে বলছে চেঞ্জেস ইন রিভার চ্যানেল। সঙ্গে কি বলছে, চেঞ্জেস ইন রিভার চ্যানেল ফর্মিং ইম্পর্টেন্ট ন্যাচারাল ফিচার্স টু ন্যারো টেরেন বেল্টস। টেরেন মানে হচ্ছে যেমন খাড়া ঢাল বলছে, দেখো খাড়া ঢাল, ঠিক আছে। কালেকটিভলি নোন অ্যাজ দ্য তরাই। তরাই কি আমরা এখানে দেখবো না, আমরা এখানে আলাদা করে দেখবো তরাই। কনস্টিটিউট দ্য নর্দার্ন বাউন্ডারি অফ ইন্দো গাঙ্গেটিক প্লেন্স। তারপরে বলছে দ্য প্লেন কনসিস্ট অফ 4 ডিভিশন। অ্যাকচুয়াল কোশ্চেন আমাদের আসার জায়গা হচ্ছে এখান থেকে, এসএলএসটি তে কোশ্চেন এখান থেকেই বের হওয়ার চান্স বেশি। কি ধরনের, সমভূমিকে 4 ধরনের ভাগ করা হয়। কি কি, ভাবর, তরাই, ভাঙ্গার, খাদা, 4টে ভাগে। ফার্স্টে বলছে কি ভাবর। তো ভাবর কোথায় দেখতে পাওয়া যায়, অ্যালং দ্য ফুট হিলস অফ দ্য শিবালিক। দেখো হিমালয়ের যদি ডিভিশন করি আমরা 3টে ডিভিশন দেখতে পাই, দ্যাট ইজ গ্রেটার হিমালয়, তার নিচে গ্রেটার হিমালয় যেটাকে আমরা হিমাদ্রি বলে থাকি, তার নিচে যদি বলি আমরা লেসার হিমালয়, যেটাকে আমরা বলে থাকি হিমাচল, আর একটা লাস্টের পার্ট হচ্ছে আউটার হিমালয়, যেটাকে বহির হিমালয় বলে থাকি, বা অব হিমালয় অনেক সময় লোয়ার পার্টটাকে কনসিডার করা হয়। দ্যাট ইজ আমরা বলবো যে আউটার হিমালয় বা শিবালিক। তাহলে শিবালিক বলছে যখন আউটার হিমালয়, হিমালয় একদম লোয়ার পার্টটাকে বলছে।
তাহলে হিমালয়ের একদম নিচের অঞ্চল বা ফুট হিলস মানে পর্বতের পাদদেশে, কারণ শিবালিক পর্বতের পাদদেশে এটা লক্ষ্য করা যায়। ওকে, এখানে হচ্ছে হাইলি পোরাস। পোরাস মানে কি? পোরাস মানে হচ্ছে সছিদ্র। সছিদ্র মানে হচ্ছে ছিদ্রযুক্ত, অর্থাৎ মাটির তলায় জল প্রবেশ করতে পারবে। তাহলে কি বলছে দেখো, হিমালয়ান রিজিয়ন দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ভাবর। দেখো এইখানটা ভালো করে এবার বোঝার বিষয়। দেখো ভাবর রিজিয়নে যদি কথা বলি, এখানে ভাবর রিজিয়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এখান থেকে যখন নদীগুলো আসছে পাহাড়ের উপর থেকে ঢাল বেয়ে যখন নদীগুলো আসছে, তাহলে এই অঞ্চলে এসে নদীগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। নদীগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। কেন ডিসঅ্যাপিয়ার হচ্ছে? কিরকম? ধরো স্কুলে বেশ কিছু বাচ্চা বসে আছে, আমি লোয়ার বেঞ্চ দিয়ে বা লো বেঞ্চের তলা থেকে যদি এক মগ বা এক বালতি জল ঢেলে দিই, ওপর থেকে কিন্তু দেখা যাবে না, আমরা বুঝতে পারবো নিচে দিয়ে জলটা যাচ্ছে, ওপর থেকে কিন্তু দেখা যাবে না, কেন বেঞ্চ কভার করে দেয়। ঠিক সিমিলার এই ভাবর রিজিয়নে জঙ্গল এত অতিরিক্ত ঘন পরিমাণে হয়ে থাকে যে কিছু কিছু জায়গায় রিভার লো লেভেল সারফেস দিয়ে বা তলার অঞ্চল দিয়ে সেখান থেকে প্রবাহিত হচ্ছে। যেখানে লো লেভেল সারফেস দিয়ে ফ্লো করছে সেই রিজিয়ন গুলোকে রিভার ক্লিয়ারলি ভিজিবল থাকে না, সুস্পষ্টভাবে দেখা যায় না। তাই জন্য বলা হয় যে এই ভাবর অঞ্চলে রিভার কি হয়ে যাচ্ছে, রিভার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ার মানে ইট ইজ বিলিভড দ্যাট, ডিসঅ্যাপিয়ার মানে কি অদৃশ্য হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ার বলতে এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে, যেটাকে আমরা রিভারটাকে দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে। মানে কিরকম, ধরো এই অঞ্চলে আমরা যদি বলি এইখানে অঞ্চলে বেশ কিছু এখানে সেডিমেন্টস বা ছোট ছোট বড় বড় পাথর পড়ে আছে এখান থেকে, ঠিক আছে। এবার পাহাড়ের ওপর অঞ্চল থেকে নদী আসছে, নদীর জল আসছে, এবার এসে দেখো এইখান থেকে তলা দিয়ে, তো পাথরের ওপর দিয়ে তো যাবে না, ডেফিনেটলি তলা দিয়ে যাচ্ছে। এবার আমি যদি পাথরের ওপর থেকে দেখি আমার কাছে কিন্তু ক্লিয়ার ভিজিবল হবে না, জলটা তলা দিয়ে চলে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। সেম জিনিসটাই এখানে হচ্ছে কিন্তু, এটাকে আমরা বলছি কি রিভার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে এই অঞ্চলে রিভার কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই নদীগুলো আবার কোথায় বেরোচ্ছে মাথায় রাখবো, এই নদীগুলো আবার তরাই অঞ্চলে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। মানে যখনই জিনিসগুলো বেরিয়ে গেলে আবার তরাই অঞ্চলে গিয়ে নদীগুলো এসে আবার মিলিত হলো। মানে কি, এই ভাবর অঞ্চল থেকে আলাদাভাবে আসছে, এরকম আলাদা বেরোচ্ছে, যখন এখান থেকে এরকম বেরিয়ে যাচ্ছে তরাই অঞ্চলে গিয়ে আবার নদীগুলো মিলিত হয়, একটাই সিঙ্গেল চ্যানেলে হয়ে চলে গেল। তাহলে গেল, তাহলে তরাই অঞ্চলে কি হচ্ছে, রিভার আবার ডিসঅ্যাপিয়ার থেকে কি হয়ে যাচ্ছে, রিভার ডিসঅ্যাপিয়ার থেকে অ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে আবার নদীগুলোকে দেখা যাচ্ছে। ওকে, এটা তরাই অঞ্চল। এবার তরাই কথার অর্থ কি, দেখো তরাই কথার অর্থ জিওগ্রাফিক্যালি যদি আমরা বলে দেখি, রি এমার্জেন্স অফ স্ট্রিম। রি এমার্জ মানে কি, এমার্জ মানে মিলিত হওয়া, রি এমার্জ মানে পুনরায় মিলিত হওয়া, নদীগুলো আবার পুনরায় মিলিত হচ্ছে। তাহলে রি এমার্জেন্স অফ স্ট্রিম, স্ট্রিম মানে কি, নদীর জলধারা। রিভার আমরা বললে নদীতে জল থাকতেও পারে নাও থাকতে, স্ট্রিম মানে কি, নদীর জলধারা, নদীতে জল বইবে তবেই তাকে স্ট্রিম বলবো। ওকে, রি এমার্জেন্স অফ স্ট্রিম দ্যাট ইজ নদীর পুনর্মিলন, নদীগুলো পুনরায় মিলিত হচ্ছে, রি এমার্জেন্স অফ স্ট্রিম। কিন্তু যদি অনেক সময় পরীক্ষা লিটারালি দেয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ তরাই, দেখো তরাই কথার অর্থ কি, তরাই কথার অর্থ হচ্ছে আমাদের স্যাঁতস্যাঁতে, বাংলা ইংলিশে আমরা মার্সি বা স্পম্পি বলতে পারি, বাংলায় স্যাঁতস্যাঁতে বলি, জলমগ্ন এলাকা। তাহলে কোনো জায়গায় যদি অতিরিক্ত পরিমাণে জল থাকে, যেমন আমাদের ওয়াশরুম গুলোতে অতিরিক্ত পরিমাণ জল শোধ করার জন্য কি হয়ে যায়, অনেক সময় ড্যাম্প দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই জন্য আমরা কি বলি, জোন অফ এক্সেসিভ ড্যাম্পনেস, অতিরিক্ত পরিমাণে ড্যাম্প একটা সিচুয়েশন ক্রিয়েট হয় জল অ্যাবজর্ব করতে করতে। তাহলে ধরো একটা এক্সাম্পল, আমাদের নর্থ বেঙ্গলে একটা রিভার যাচ্ছে, নর্থ বেঙ্গলের রিভারটার নাম হচ্ছে তিস্তা। রিভারের রেসপেক্টে, নদীর রেসপেক্টে, আমার রেসপেক্ট হলে ডান দিক ওইটা হয়ে যাবে কিন্তু, হ্যাঁ রিভারের রেসপেক্টে ডান দিক কিন্তু উল্টো দিক, এই সাইডটা দ্যাট ইজ ওয়েস্টার্ন পার্ট এইটা, আর ইস্টার্ন পার্ট এইটা। রিভার যেদিক থেকে আসছে তার রেসপেক্টে ভাবতে হবে। তাহলে রিভারের রেসপেক্টে যদি বলি, এটা যেহেতু ওয়েস্টার্ন পার্ট, তাহলে তিস্তা নদী, এই নদীটাকে আমি তিস্তা বলছি, আমাদের নর্থ বেঙ্গল রিভার সবাই বুঝবে। তাহলে রিভারের ওয়েস্টার্ন পার্টকে আমরা কি বলছি, তরাই। তাহলে তিস্তার পশ্চিম দিককে আমরা কি বলছি, তরাই, সিম্পল। বা তিস্তার ডান দিক, তিস্তার ডান দিক আমাদের নয় কিন্তু, তিস্তার ডান দিক তরাই। আর তিস্তার পূর্ব দিককে আমরা কি বলছি, ডুয়ার্স। এই তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, সোয়াম্পি বা মার্শি। ডুয়ার্স কথা হচ্ছে ডোর থেকে, ডোর থেকে ডুয়ার্স মানে দ্বার বা দরজা, ঠিক আছে। আমরা বলি না আলিপুর দুয়ার, ঠিক সিমিলার এখানে আমরা আলোচনা করলাম। তাহলে তরাই কথার আমরা জায়গাটা বুঝলাম। এবার এখানে একটা অ্যাডিশনাল পয়েন্ট আমরা যুক্ত করব, যেটা পরীক্ষা হলে কোশ্চেন জটিল হলে দেবে, যে ভাবর রিজিয়নের থিকনেস কতটা, অর্থাৎ চওড়া কতটা। তাহলে আমরা বলতে পারি যে 8 to 16 কিলোমিটার ওয়াইড, 8 থেকে 16 কিলোমিটার চওড়া। কিন্তু তরাই রিজিয়ন তার থেকে বেশি চওড়া, নদীগুলো এক জায়গায় আসছে যখন জলটা, জলের এরিয়াটা তো বড় হয়ে যাচ্ছে,
তাহলে বেশি ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি হলে, জল বেশি বহন করলে ওকে আরো বেশি স্পেস দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, এটাতে হচ্ছে আমাদের 20 থেকে 30 কিলোমিটার, 20 থেকে 30 কিলোমিটার ওয়াইড, চওড়া। ওকে, এটা হচ্ছে আমাদের চওড়া হয়ে গেল। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমরা বলছি ভাঙ্গার আর খাদার। ভাঙ্গার আর খাদার বলতে এখানে কি বোঝাচ্ছে, দেখো ভাঙ্গার যদি বলি তড়াইয়ের লোয়ার পার্টটাকে ভাঙ্গার, দেখো এই জায়গাটাকে ভাঙ্গার বলছে, ঠিক আছে, দেখো লেখা আছে। আর ভাঙ্গারের পরবর্তী আমরা লোয়ার পার্টটাকে আমরা কি দেখছি, খাদা। মানে আমরা যদি সিকোয়েন্স বা অ্যাজ পার স্লোপ বলি, দ্যাট ইজ ভাবর, তড়াই, ভাঙ্গার, খাদা, চারটে সেকশন আমরা দেখতে পেলাম। তাহলে ভাঙ্গারে কি বলছে, ওল্ডার অ্যালুভিয়াম অফ দ্য প্লেন্স, কি বলছে আমরা পরে যাব, সিম্পল ওয়েতে বুঝি। এই একটা নদী যাচ্ছে, নদীর পাশের অঞ্চল, তার নদী যখন যাচ্ছে, নদী কি হচ্ছে, নদীর দুপাশে পলি সঞ্চয় করবে, দুপাশে যে এইসব সাইডগুলো যে পলি সঞ্চয় করছে, তাহলে পলি সঞ্চয় করছে কোথায়, নদীর পাশের অঞ্চল, তীরবর্তী অঞ্চল, কাছের অঞ্চল। তাহলে ওখানে প্রায় পলি সঞ্চয় হচ্ছে, বন্যা হলে তো হবে, এমনিও নদীর পলি মাটি সঞ্চয় হচ্ছে। তাহলে আর এই দূরে অঞ্চলে যখন বন্যা হবে তখন এইখানে জল চলে গেলে বন্যার সময়, তাহলে কি হচ্ছে, জল তো চলে গেল, বন্যার পর কি জল নেমে গেল, কিন্তু পলিটা থিতিয়ে পড়ে যায়, তার মানে পলি সেখানে সঞ্চয় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে নদীর তীরবর্তী অঞ্চল বা পাশের অঞ্চলকে আমরা বলে থাকি খাদার, দ্যাট ইজ নবীন পলিমাটি, পাশে প্রায় পলিমাটি সঞ্চয় হচ্ছে। আর নদীর থেকে দূরের অঞ্চলকে আমরা কি বলি, ভাঙ্গার বা প্রাচীন পলিমাটি। এবার আমরা লেখায় আসবো, ভাঙ্গার হচ্ছে কি, ওল্ডার অ্যালুভিয়াম, প্রাচীন পলিমাটি, নদীতে কাছে না দূরে, নদী থেকে দূরবর্তী অঞ্চল। আর খাদারে কি বলছে, নিউ অ্যালুভিয়াম, নবীন পলিমাটি, নদী থেকে কাছে না দূরে, নবীন, একদম নদীর কাছের অঞ্চল। তাহলে খাদার হচ্ছে নদীর কাছের অঞ্চল, ভাঙ্গার হচ্ছে নদী থেকে দূরবর্তী অঞ্চল। ওকে, ভাঙ্গারে কি বলছে, স্টাডিড উইথ দ্য ক্যালকেরিয়াস ফরমেশন। ক্যালকেরিয়াস ফরমেশন বলতে আমরা এই অঞ্চলে ক্যালকেরিয়াস বা ক্যালসিয়াম কার্বনেটের কিছু দ্রবণ আমরা দেখতে পাই, সব অঞ্চলে নয়, যেখানে লাইমস্টোন বা চুনাপাথর রয়েছে সব অঞ্চলে কিন্তু নয়। এই অঞ্চলকে বা ভাঙ্গার রিজিয়নকে ক্যালকেরিয়াস ফরমেশন দেখতে পেলে সেটাকে আমরা আরেকটাও নাম বলে থাকি কাঙ্কার বা কাঁকড়ো, আমরা অনেক সময় কনসিডার করে থাকি। ওকে, আর খাদারকে কি বলছে, দেখো নদী তীরবর্তী অঞ্চল, ফ্ল্যাট প্লেন বা রিভার ব্যাংক, মানে নদী তীরবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা সিম্পল যদি ভাঙ্গার আর খাদারে বলি, ভাঙ্গার কি বলবো, নদী থেকে দূরবর্তী অঞ্চলে পাওয়া যায়, খাদার নদীর তীরবর্তী অঞ্চলে। ভাঙ্গারের কথা যদি বলি, প্রাচীন পলিমাটি, খাদার নবীন পলিমাটি। বন্যা হলে কে আগে ডুববে, নদীর পাশের অঞ্চল আর দূরের অঞ্চল, ডেফিনেটলি কাছের অঞ্চল আগে ডুববে। তাহলে খাদার হচ্ছে বন্যা প্রবণ বা ফ্লাড প্রোন, আর ভাঙ্গার হচ্ছে নদী থেকে দূরবর্তী অঞ্চল, কম বন্যা প্রবণ বা লেস ফ্লাড প্রোন। নেক্সট যদি আমরা পরবর্তী ক্ষেত্রে যাই, আমরা বলবো কি, উর্বর কোনটা, নদীর পাশের অঞ্চল, উর্বর মাটি, ঠিক আছে, যেটা কৃষিকাজের জন্য বা সুইটেবল ফর এগ্রিকালচার, কৃষিকাজের জন্য আদর্শ বা উপযুক্ত। আর নদীর থেকে দূরবর্তী মাটির কথা যদি বলি, সেটা হচ্ছে ভাঙ্গার, মধ্যম প্রকৃতির উর্বর, মানে খুব একটা হাইলি যে মানে ফার্টাইল আমি বলবো তা নয়। যেমন ধরো ভাগীরথী হুগলি বা পশ্চিমবঙ্গে যেটা গঙ্গা বলে অনেকে, ভাগীরথী হুগলি নদীটা যে গেছে, এটা থেকে বহু দূরবর্তী অঞ্চল, পুরুলিয়া বাঁকুড়া অতটা ফার্টাইল নয়, কিন্তু তুলনামূলকভাবে হুগলি বর্ধমান যেরকম ফার্টাইল চাষের জন্য উপযুক্ত জমি, কিন্তু পুরুলিয়া বাঁকুড়া অতটা পরিমাণ কিন্তু চাষের জন্য উপযুক্ত জমি নয়, যেহেতু ওটা ভাঙ্গারের মধ্যে পড়ছে, অর্থাৎ নদী থেকে দূরবর্তী অঞ্চলের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট স্লাইডে যাব। ভাঙ্গার আর খাদারের পার্থক্য বলবো, দেখো যা বলবো এখানে সেই জিনিসগুলোই আছে। তাহলে দিস ইজ হাইল্যান্ড। হাইল্যান্ড মানে কি, উঁচু ভূমি, উঁচু ভূমির কথা বলছে। কেন, আমরা যদি ছবিতে দেখি, দেখো ভাঙ্গার আগে আসছে, তারপর খাদার, তাহলে ভাঙ্গার তুলনামূলক উঁচু, খাদার তো নিচু এই জায়গাটা। তাহলে এখানে আমরা বলছি কি, দিস ইজ হাইল্যান্ড কম্পোজড অফ অ্যালুভিয়াম। ওকে, আর অ্যালুভিয়াম মানে পলিমাটি দিয়ে তৈরি, আর দিস ইজ আ লো ল্যান্ড, দ্যাট ইজ নিম্নভূমি, কম্পোজড অফ অ্যালুমিনিয়াম। তাহলে ভাঙ্গার হচ্ছে হাইল্যান্ড, খাদার হচ্ছে লো ল্যান্ড, উচ্চভূমি, নিম্নভূমি। ইট ইজ অলওয়েজ অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য ফ্ল্যাট প্লেন্স, দে প্লাবন সমভূমির থেকে ওপরে অবস্থান করছে। এখানে উঁচু অঞ্চল, তো প্লাবন সমভূমি নিচু অঞ্চলে থাকে, ওপরে অঞ্চলে অবস্থান করছে। আর এটা কি, ফ্লাড প্লেন্স এর থেকে ইট ইজ ফ্লাডেড অলমোস্ট এভরি ইয়ার, নিউ অ্যালুভিয়াম ইজ ডিপোজিট। প্রতি বছর কি হয়, এটা বন্যার কবলে পড়ে, কারণ সিম্পল ভাবে যদি বলি, নদীর পাশের অঞ্চল আগে ডুববে, ঠিক আছে। ইট ইজ অফেন impregnated, that is it is often impregnated, that is with calciferous concentration concretion known as conker. Calciferous concretion মানে হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চয় হতে হতে সেটা কনক্রিটের মতো, শক্ত ইটের মতো স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যেখানে আমরা কাঙ্কার যেটাকে আমরা বলছি।
আর ইট ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই ক্লেই সয়েল। ক্লেই সয়েল মানে হচ্ছে কাদামাটি বা কর্দমাক্ত মৃত্তিকা, which is very fertile। আমরা বললাম খাদা, নদীর পাশের অঞ্চল উর্বর বেশি। দিস ইজ নট মাচ সুইটেড ফর কাল্টিভেশন, এটা কাল্টিভেশনের জন্য অতটা সুইটেবল নয়, মধ্যম প্রকৃতির বা লেস ফার্টাইল বলতে পারি। তাহলে ইট ইজ ইন্টেন্সিভ এগ্রিকালচার ইজ প্র্যাকটিসড হিয়ার, মানে এটা ইন্টেন্সিভ মানে কি ব্যাপক পরিমাণ কৃষিকাজ হচ্ছে, নিবিড় ব্যাপক পরিমাণ কৃষিকাজ হচ্ছে। তাহলে সেই জন্য এটাকে আমরা বলতে পারি সুইটেবল ফর এগ্রিকালচার বা সুইটেবল ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লান্টেশন। আর লাস্ট পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কি বলছে, বলছে ইট ইজ নোন এজ ধায়া ইন পাঞ্জাব। তাহলে পাঞ্জাবে ভাঙ্গারকে কি বলা হয়, ধায়া, মোস্ট ইম্পর্টেন্ট। আর পাঞ্জাবেই খাদারকে আমাদের কি বলা হয়, বেট। অনেকবার পরীক্ষায় আসছে বেট কাকে বলে, কোন মৃত্তিকাকে বেট বলা হয়। দেখো মৃত্তিকাকে ওরকম ভাবে বেট বলা হয় না, যদি মৃত্তিকা অনুযায়ী যাই তাহলে আমি পলিমাটি বলবো। কেন, খাদার অঞ্চলে সাধারণত পলিমাটি লক্ষ্য করা যায়, নদী বয়ে নিয়ে আসছে। তাহলে পলিমাটির যেই অঞ্চলটা, নবীন পলিমাটিকে আমি পাঞ্জাবে কি বলছি, নবীন পলিমাটিকে আমি বলছি, খাদার মানে হচ্ছে নবীন পলিমাটি, ভাঙ্গার মানে প্রাচীন পলিমাটি, নবীন পলিমাটিকে আমি বলছি পাঞ্জাবে বেট। আর প্রাচীন পলিমাটিকে পাঞ্জাবে কি বলছি, ধায়া। এটা রিজিওনাল নেম, লোকাল নেম, মাথায় রেখো। এখানে দেখো ছবিতে তাই বলছে। দেখো ভাবর রিজিয়ন অঞ্চল থেকে যখন আসছে পাহাড় কেটে, মানে পাহাড়ের ভ্যালি দিয়ে যখন নদীটা আসছে, এসে দেখো নীল রঙের দেখানো আছে, এসে দেখো ভাবর রিজিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো লক্ষ্য করে দেখো এইখানে নদীটা নেই, দেখো ডিজাপিয়ার হয়ে গেছে, নদীটা দেখা যাচ্ছে না, দেখে মনে হবে কি নদী। কিন্তু এই অঞ্চলের যে ছোট ছোট পাথরগুলো আছে ও তলা দিয়ে যাচ্ছে, সেটা ছবিতে ওখানে দেখানো আছে। তরাই অঞ্চলে গিয়ে আবার এক্সপোজ হয়ে গেল, ওপেন হয়ে গেল, যেটা নদী একটু চওড়া হতে, দেখো নদী আস্তে আস্তে চওড়া হতে শুরু করেছে। ঠিক আছে, এবার খাদার অঞ্চল, এবার এখান থেকে যখন আস্তে আস্তে যাচ্ছে, এই যে খাদার অঞ্চল, নদী যাচ্ছে, নদীর পাশে সবুজ অঞ্চলটা হচ্ছে খাদার অঞ্চল, যেটা হচ্ছে খাদার লেখা আছে। আর নদীর থেকে দূরবর্তী অঞ্চল, নদী থেকে বহু দূরের অঞ্চল, দেখো বহু দূরের অঞ্চল লেখা আছে, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাঙ্গার। তাহলে প্লাবন সমভূমির মধ্যের এলাকা তাকে আমরা বলছি খাদার, আর প্লাবন সমভূমির বাইরের এলাকাকে বলছি ভাঙ্গার, আউটসাইড ফ্ল্যাট প্লেন। ওকে, নেক্সট। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমাদের পার্থক্য হচ্ছে, দ্যাট ইজ তরাই আর ভাবর। এটা হচ্ছে তরাই, ঠিক আছে। তরাই আর ভাবরের পার্থক্যটাকে যদি আমরা বুঝি, দ্যাট ইজ আমরা বলতে পারি তেরাই বা তরাই, তার অর্থ স্যাঁতস্যাঁতে, আর একটা হচ্ছে ভাবর। ওকে, তো তেরাই ইজ ব্রড লং জোন সাউথ অফ দ্য ভাবর প্লেন। তাহলে কি আমরা আগে কাকে দেখেছিলাম, ভাবর দেখেছিলাম, তারপর তরাই দেখেছিলাম, শুরু করেছিলাম। তাহলে আমরা আগে ভাবরটাকে পড়ি, বুঝতে সুবিধা হবে। ভাবরে কি বলছে, ভাবর ইজ আ লং ন্যারো প্লেন, যে দীর্ঘ সংকীর্ণ ভূমি বা একটা এরিয়া। আর পর্বতের পাদদেশ, কেন পর্বতের পাদদেশ সংকীর্ণ এলাকার মধ্যে দিয়ে যখন নদী যাচ্ছে, স্বাভাবিকভাবে ঢালটা যখন ওপর থেকে নিচের দিকে আছে তখন গতিবেগটা বেশি হবে, নদীতে জলের গতিবেগটা বেশি হচ্ছে। নদী ওই অঞ্চলে ছোট ছোট যে বোল্ডার বা পেবেল, নুড়ি কাপড় পাচ্ছে, ভাসিয়ে নিয়ে তরাই অঞ্চলে চলে আসছে এবং ওখানে পাথরগুলোকে ডিপোজিট করছে। এটাই যদি তরাইতে বলি, তরাই ইজ এ ব্রড লং জোন উইথ দ্য ভাবর প্লেন। ব্রড কেন বলছে বোঝো, দেখো 20 থেকে 30 কিলোমিটার চওড়া, আমরা আগেও বলেছিলাম। আর ভাবর কি অতটা ব্রড নয়, ন্যারো, কেন 8 থেকে 16 কিলোমিটার চওড়া। এই 1 আর 3 পয়েন্ট যদি আমরা বুঝে যাই, দুটোকে লিঙ্ক করে আমরা অ্যান্সার করতে পারবো। সাধারণত ভাবর আর তরাইতে কোশ্চেন টাফ হলে ওয়াইড বা চওড়াটা তোমাকে জিজ্ঞেস করবে। সেকেন্ড কোশ্চেন, ইট ইজ আ মার্সি। আমি বলেছিলাম ইংলিশে মার্সি বা ওয়াইট মানে, বাংলায় যেটাকে আমরা বললাম স্যাঁতস্যাঁতে বা জলমগ্ন। ওয়াটার লকটা ঠিক বলবো না, স্যাঁতস্যাঁতে কথাটা বেটার। অ্যান্ড মার্সি এরিয়া কভার্ড উইথ দ্য থিক ফরেস্ট, ঘন জঙ্গল দ্বারা আবৃত। ইট ইজ আ পেবেল স্টাডেড জোন। পেবেল স্টাডেড জোন মানে হচ্ছে পলি সমৃদ্ধ এলাকা। পেবেল মানে হচ্ছে ছোট ছোট নুড়ি কাপড়, পলিকে বলা হচ্ছে, যেগুলো সঞ্চয় হতে হতে এই অঞ্চলে দেখা যাচ্ছে। এবং এই অঞ্চলটা পোরাস। পোরাস মানে কি, ছিদ্রযুক্ত। আমরা ফার্স্ট লাইনে দেখেছিলাম, দ্যাট ইজ পোরাস মানে সছিদ্র বা ছিদ্রযুক্ত। ম্যানি স্ট্রিমস, তরাই অঞ্চলের ক্ষেত্রে বলছে প্রচুর নদী এই অঞ্চলে এসে এমার্জ হচ্ছে। আমরা বলেছিলাম না যে ভাবর অঞ্চল থেকে প্রচুর নদী তরাই অঞ্চলে এসে মিলিত হচ্ছে, যেটাকে আমরা কি বলেছিলাম, রি এমার্জেন্স অফ স্ট্রিম বা নদীর পুনর্মিলন। ওকে, স্ট্রিমস আর লস্ট ইন দ্য রিজিয়ন ডিউ টু দ্য পোরাস রক। তা সছিদ্র শিলা থাকার জন্য এই অঞ্চলে স্ট্রিমস গুলো কি হচ্ছে, আলাদা আলাদা দিকে ছড়িয়ে যাচ্ছে এবং পরবর্তী এলাকায় গিয়ে একসাথে এসে মিশে আরো চওড়া এলাকা দেখা যাচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো যে ছবিতে আমাদের কি বলছে, এই রিজিয়নটা হচ্ছে ভাবর, দেখছো এই রিজিয়ন, এই পাহাড়ি রিজিয়ন থেকে নদীটা বয়ে আসছে।
ওখানে কিন্তু নদীটা সংকীর্ণ এলাকার মধ্যে দিয়ে আসছে, সরু এলাকা, ন্যারো এরিয়ার মধ্যে দিয়ে, স্পিড কিন্তু বেশি। পরবর্তীকালে যখন নদীটা এলো, নদীটা দেখো চওড়া হয়ে গেল, দেখো বিস্তীর্ণ এলাকা, দেখে তোমার এটুকু মনে হচ্ছে এটা এইখান থেকে পাহাড়ের আরেক মানে পাহাড়ের অপর প্রান্তের কাছাকাছি অব্দি 20 থেকে 30 কিলোমিটার চওড়া হয়ে থাকে অ্যাভারেজে। তাহলে এইখানে কি হচ্ছে, এই যে ছোট ছোট পাথরগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো ওপর থেকে বয়ে নিয়ে আসছে নদী। নদী কি করে বয়ে আসছে, কি করে আনছে, নদীর গতিবেগ নদীকে বয়ে নিয়ে চলে আসছে। দেখো ছোট বড় বিভিন্ন রকম এগুলো পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে দেখো জল কম, তুমি এখান থেকে যদি হেঁটেও চলে যাও তাহলে তোমার কিন্তু হাঁটু অব্দিও জল উঠবে না। কখন? এক্সেপ্ট দ্যাট ইজ রেনি সিজন। বর্ষাকালে যদি আমরা যাই, ভয়ঙ্কর অবস্থা এইসব জায়গায়, কারণ অনেকগুলো নদীর জল এক জায়গায় এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, রি এমার্জেন্স, নদীগুলো পুনরায় মিলিত হচ্ছে। লাস্ট পয়েন্টে কি বলছে, ইট ইজ সুইটেবল ফর এগ্রিকালচার। সুইটেবল ফর এগ্রিকালচার মানে তরাই, তরাই অঞ্চলে আমাদের কি হয়, সুইটেবল ফর এগ্রিকালচার মানে ধান গম অল্প পরিমাণে চাষ হয়, খুব সামান্য, মেইনলি কি চাষ হয়, প্ল্যান্টেশন ক্রপ। প্ল্যান্টেশন ক্রপ মানে হচ্ছে আমাদের চা কফি রাবার এগুলোকে বলতে পারি, দ্যাট ইজ প্ল্যান্টেশন ক্রপ। প্ল্যান্টেশন ক্রপ বলতে আমরা সেটাকে বপন কৃষি বলতে পারি। চা কফি রাবার মশলা চাষ হয় আমাদের নর্থ বেঙ্গলে, দেখবে চা, এই চা আর কফি, কফিটা কম, চা আর রাবারটা খুব বেশি চাষ হয়। আর এখানে কি বলছি, ইট ইজ আনসুইটেবল বা নট সুইটেবল ফর এগ্রিকালচার, চাষাবাদের উপযোগী না। পাহাড়ের ঢাল মানে পাহাড়ের এই যে ঢাল, এই ঢালে কি চাষ হবে? এবার তোমাদের মানে আসতে পারে স্যার এখানটা তো ধাপ চাষ বা স্টেপ কাল্টিভেশন হতে পারে। ধাপ চাষ কতটা পরিমাণ, সামান্য পরিমাণ, ওই সামান্য কোথায় একটু সামান্য ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, ওটাকে আমরা চাষের জন্য যোগ্য জমি হিসেবে কনসিডার করবো না, ঠিক আছে। তাহলে ভাবরা তরাইয়ের মধ্যে যদিও চাষের জন্য সুইটেবল কে, কখনো যদি কোয়েরিজ আমরা ফেস করি তাহলে আমরা বলবো হচ্ছে সুইটেবল হচ্ছে আমাদের তরাই, দুটোর মধ্যে। ওকে, তো আই হোপ এতটা অব্দি প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের মাথায় ঢুকে যায় এতটা। তো এইটা ছিল আমাদের প্লেন্স রিজিয়নের পার্ট। তো পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম ভিডিওস আরও ফিজিওগ্রাফি থেকেও অন্যান্য চ্যাপ্টারে এসএলএসটি যে সেকশনগুলো আছে, টপিকগুলো আমরা তুলবো, সেখানে আমরা আলোচনা করব। তো এইরকম যে পার্টটা দেখলে, তো এরকম প্রত্যেকটা ক্লাস আমাদের এরকম ভাবে আলোচনা হবে, সিলেবাসের বেশ কিছু টপিক আর সমস্ত টপিকের ফুল ডিটেলস নোটস টপিক ওয়াইজ যা আমাদের এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসে আছে, সেগুলো আমি প্রত্যেকটা এই উড়ান পাঠশালার অ্যাপসে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি দেখে নিও। যদি কোনো রকম অসুবিধা হয়, যে আমাদের নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে, ওখানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটা ডাউনলোড করে নাও। বা যদি কোনো রকম সমস্যা ফেস করো, যে অ্যাপস ডাউনলোড রিলেটেড বা রেজিস্ট্রেশন রিলেটেড, সিম্পলি ওখানে তোমরা কি করবে, একটা দেখো নিচের দিকতে হবে একটা টোল ফ্রি নাম্বার আছে, যে ওখানে কল করে নেবে, হেল্পলাইনে তোমাকে গাইড করে দেবে। ওকে, থ্যাংক ইউ সকলকে, পরবর্তী টপিক নিয়ে আমাদের দেখা হবে।